আছে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যালো, বলছি হ্যাঁ ইন্ট্রোডিউস হ্যাঁ ইয়োরসেলফ। হ্যাঁ কাইন্ডলি। হ্যাঁ, ওকে ওকে ওকে। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। ওকে ওকে। Myself Tanmoy Ghoshal. I am from Bankura district and I have completed diploma in civil engineering in 2018. After that, currently I am working in a building construction project, which is a G+6 residential building project, and I am working here as a site engineer. And my hobby is playing cricket. আচ্ছা, কত বছরের এক্সপিরিয়েন্স তাহলে তোমার? আমার এক্সপিরিয়েন্স 2 বছরের এক্সপিরিয়েন্স। আমি 2022 সাল থেকে কাজ করছি। তাহলে 18 থেকে 22 গ্যাপ। হ্যাঁ এই হ্যাঁ, চার টাইমটাতে কি বছর গ্যাপ। করছিলে? ইনিশিয়ালি আমি চাকরির চেষ্টা করছিলাম, কিন্তু সেরকম ভাবে ফ্রেশার্স হিসাবে সুযোগ পাইনি। আমি সেই সময় তখন মানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আম, আর চাকরির চেষ্টাও করছিলাম। এবার সেটা করোনা পরবর্তী সময় আমি চাকরিতে জয়েন করি। আচ্ছা, তুমি যে বাঁকুড়া থেকে বলছো, বাঁকুড়ার স্পেশালিটি কি জানো? বাঁকুড়ার স্পেশালিটি, বাঁকুড়া তো লাল মাটির দেশ হিসাবে খ্যাত। এছাড়াও বাঁকুড়াতে যেটা বিষ্ণুপুর রয়েছে, তো সেই বিষ্ণুপুরের পূর্ব ভারতের কাশি বলা হয় বিষ্ণুপুর কি বিষ্ণুপুরকে। বিষ্ণুপুর কি এখন বাঁকুড়ার ভিতরেই পড়ে, নাকি বিষ্ণুপুর একটা আলাদা জেলা? স্যার, এটা একটা প্রস্তাব এসেছে, কিন্তু এখনো কিন্তু পুরোপুরি ভাবে কার্যকর হয়নি বলেই আমি আমি যেটা জানি, যে পুরোপুরি ভাবে কার্যকর হয়নি এখনো পর্যন্ত। বিষ্ণুপুর বাঁকুড়া জেলার মধ্যেই আছে, মানে রাজ্য রাজ্য অফিসিয়ালি। রাজ্য বিধানসভা কিন্তু অলরেডি এটার সাইন করেছে সমস্ত মেম্বাররা, সেটা কি তুমি জানো? হ্যাঁ, এটা প্রস্তাব হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখনো কিন্তু অফিসিয়ালি শুরু হয়নি। এটা আমি যতটা জানি যে অফিসিয়ালি এখনো শুরু হয়নি। আচ্ছা, বিষ্ণুপুর বাদ দিয়ে বাঁকুড়া জেলাতে কি স্পেশালিটি রয়েছে? বাঁকুড়া জেলার ভিতরে বলতে চাইছি। বাঁকুড়া জেলা বলতে বাঁকুড়া বা আশেপাশের জায়গা তুমি বলো না, কারণ সেগুলো হয়তো, আচ্ছা। মানে যেহেতু আমি ডিসপুটে ফেলছি, তো বাঁকুড়ার ভিতর কি বিখ্যাত রয়েছে? বিষ্ণুপুর বাদ বাঁকুড়ার দিয়ে ভিতরে, বলছি। হ্যাঁ, বাঁকুড়ার যে মানে পাঁচমুড়াতে যেটা টেরাকোটা শিল্প রয়েছে সেটা জগৎ বিখ্যাত। এছাড়াও বাঁকুড়াতে বিখ্যাত ভাস্কর্য শিল্পী শ্রী রামকিঙ্কর বেজের জন্মস্থান রয়েছে বাঁকুড়াতে। এছাড়াও বাঁকুড়াতে মানে যেটা হয় স্যার, ওই শুশুনিয়া পাহাড়ে একটা পুরনো শিলালিপি সেখানে উদ্ধার হয়। সেটা যতদূর সম্ভব ভারতের ওয়ান অফ দা ওল্ডেস্ট শিলালিপি যেটা পাওয়া গেছে। আচ্ছা, বাঁকুড়া জেলার আর সর্বোচ্চ রাজা শৃঙ্গ কি? বিহারীনাথ। কত হাইট জানা আছে? সাহিত্যে জানা নেই। আচ্ছা, দক্ষিণবঙ্গ যদি আমরা বলে থাকি যে জায়গাটাকে দক্ষিণবঙ্গ, তো সেই যে হুম, দক্ষিণবঙ্গ, সেই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমার জানা নেই। আচ্ছা, বাঁকুড়ার যে বাঁকুড়াতে তো মাটি রয়েছে, বাঁকুড়ার লাল মাটির কথা তুমি বললে, তো এটা হুম হুম। কি টাইপের মাটি? এটা তো ল্যাটেরাইট মৃত্তিকা। এবং যদি ক্লাসিফিকেশনে যায় তাহলে তার ক্লেই সয়েল হবে। না, ল্যাটেরাইট মৃত্তিকা বলতে তুমি কি বোঝাতে চাইছো? মানে তাতে কি রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকাতে কি রয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকাতে স্যার যেটা হয় মেনলি মানে মিনারেলস মিনারেলস কি রয়েছে? মিনারেলস মিনারেলস আমার জানা নেই স্যার। আচ্ছা। আচ্ছা, মানে ল্যাটেরাইট লাল হয় কেন, সেটার কোনো আইডিয়া আছে? স্যার খুব সম্ভবত আয়রন থাকার জন্য লাল হয়। আচ্ছা, যাই হোক। তো তুমি পার্চ অ্যাকুইফার কি জানো? পার্চড অ্যাকুইফার? হ্যাঁ, পার্টস অ্যাকুইফার জানি স্যার। পার্টস অ্যাকুইফার আমি কি স্যার ডিফাইন করবো পার্টস অ্যাকুইফারকে? না, তুমি যদি জানো তাহলে বাঁকুড়াতে কি পার্চড অ্যাকুইফার মানে দেখতে পাওয়া যায়? স্যার আমার জানা নেই। আচ্ছা। আচ্ছা, বাঁকুড়াতে তো বেশ ভালোই ইরিগেশন হয়, তাই তো? বাঁকুড়াতে এডুকেশন ভালো। তো বাঁকুড়ার ইরিগেশন কয়েকটা স্কিমের নাম বলতে পারবে? মানে কোথায় কোথায় হয়, কিভাবে হয়, বা কোথার থেকে জল কোথায় সাপ্লাই করা হয়?
বাঁকুড়াতে কংসাবতী বা যে কিছু জলাধারের নাম লো- বলো। হ্যাঁ, জলাধার বলতে যে ড্যাম রয়েছে কংসাবতী তে রয়েছে আমাদের, কংসাবতী নদীর ওপর, যেটা আমরা মুকুটমণিপুর ড্যাম নামে জানি। তো সেই মুকুটমণিপুর ড্যাম রয়েছে। তারপর স্যার গান্দুয়ার একটা ড্যাম আছে, যেটা জলাধার হিসাবে। তো মেনলি গাংদুয়ার ড্যাম কোন কংসাবতী, নদীর উপরে? আমার মনে আছে শালী নদীর ওপর। শালী নদীর অপর নাম জানো কিছু? শালী নদীর অপর নাম আচ্ছা, তোমরা তো এখন জানা ছিল, কনস্ট্রাকশন এই করছো, মুহূর্তে মনে নেই। তোমরা তো কনস্ট্রাকশন হ্যাঁ, করছো কনস্ট্রাকশন। বিল্ডিং এর, তো তোমাদের এখন বাঁকুড়াতে তো বালি কোথা থেকে আসছে? বালি স্যার দামোদর থেকেই আসে। বাঁকুড়াতে দামোদর থেকে বালি আসে? হুম। শিওর? দামোদরের কোন ঘাট শিওর থেকে শিওর। বালি আসে? এই যেটা ওই শালতোড়া সাইডে স্যার একটা আছে, মানে শালতোড়া পেরিয়ে ওই জায়গাটার নাম হচ্ছে, এক্স্যাক্টলি জায়গাটার নাম মনে নেই, কিন্তু ওই শালতোড়া সারাউন্ডিংস যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো থেকে আসে। ওই আহ, রানীগঞ্জ, শালতোড়া সারাউন্ডিংস যে এরিয়া, বাঁকুড়ার দামোদর ঘাট যেখানে আছে, ওইখান থেকে আসে। আচ্ছা, ওখানে একটা জায়গা রয়েছে দোনামোনার ঘাট নামে, নাম শুনেছো? না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর এগ্রিগেট কোথা থেকে আসে তোমাদের? অ্যাগ্রিগেট তো রামপুরহাট থেকে আসে, পাঁচামি। আচ্ছা, পাঁচামি থেকে আসে, তাই তো। আচ্ছা, আচ্ছা, বাঁকুড়াতে এছাড়া আর কিছু নেই মানে বিখ্যাত কিছু যেটা পশ্চিমবঙ্গের ভিতর বাঁকুড়াতে একমাত্র রয়েছে এরকম কিছু? তো এই মুহূর্তে মাথায় আসছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাঁকুড়াতে কি কি এনএইচ গেছে? বাঁকুড়াতে NH-60, NH-60A এইগুলো গেছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তুমি ইয়ে কি দিয়েছো, তোমার চয়েস কি দিয়েছো? পিডাব্লিউডি দিয়েছো চয়েস নাকি? PWD ফার্স্টে আছে, সেকেন্ডে PHE আছে। আচ্ছা, তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটু আমাকে বলো, যে তোমাকে কি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস তোমাকে পালন করতে হয় তোমার স্যার, সাইটে? স্যার আমি যেখানে কাজ করছি সেটা একটা বেসিক্যালি G+6 বিল্ডিং প্রজেক্ট, মানে ফ্ল্যাট কনস্ট্রাকশন হচ্ছে এখানে। তো এখানে আমি অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার, আমার যেটা কাজ, দায়িত্ব, রেসপন্সিবিলিটিস থাকে, সেটা হচ্ছে মানে অ্যাজ পার ড্রয়িং স্পেসিফিকেশন কাজগুলোকে এক্সিকিউট করানো। তার সাথে সাইট লেভেলে কোয়ালিটিটাকে মনিটর করিয়ে কিভাবে ভালোভাবে কাজ করানো যায় সেইটা দেখা। এবং বেসিক যে রিকোয়ারমেন্টস গুলো আছে কনস্ট্রাকশনের, কোয়ালিটির দিক থেকে হোক বা এক্সিকিউশনের দিক থেকে হয়, সেই কোয়ালিটি প্যারামিটার গুলোকে এনশিওর করে প্রজেক্টটাকে মানে স্যাটিসফাই ভাবে ডেলিভার করা, এটাই হচ্ছে আমার কাজ। আচ্ছা, তো ধরো তুমি এখানে G+5 বা G+6 বানাচ্ছো, তার মানে এটা মাল্টি স্টোরি একটা বলা যেতে পারে। তো হ্যাঁ। এই সমস্ত ক্ষেত্রে আমরা ফ্লোর টু ফ্লোর হাইট কত পাচ্ছি, এখানে আমরা কত রাখছি? মানে যেটা মানে ফ্লোর লেভেলের টপ থেকে তার নেক্সট লেভেলের ফ্লোরের টপ জেনারেলি রাখা হয় স্যার 3 মিটার। সিলিং হাইট নয় স্যার, আমি বলছি ফ্লোরের টপ থেকে নেক্সট ফ্লোরের যেটা আছে সেই ফ্লোরের টপ হচ্ছে 3 মিটার। আচ্ছা, ক্লিয়ার স্প্যান বলতে কি বোঝো? ক্লিয়ার স্প্যান বলতে মানে যেটা মানে ক্লিয়ার স্প্যান স্যার ডেফিনেশন ঠিক বোঝাতে পারবো না, কিন্তু ক্লিয়ার স্প্যান বলতে যেটা বোঝায় যে ক্লিয়ার যে না, আমি ডিস্টেন্সটা তো রয়েছে, মানে আমি তো তোমাকে ডেফিনেশন বলবে না কি বলবে আমি তো বলিনি, আমি বললাম তুমি কি বোঝো, ক্লিয়ার স্প্যান বলতে তুমি কি বোঝো? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্প্যান বলতে যেটা বুঝি মানে কোন রকম বিম যদি ধরা যায় যে, মানে কলামের ক্ষেত্রে যদি ক্লিয়ার স্প্যান ভাবি আমি, তাহলে সেই ক্ষেত্রে বিমের বটম থেকে মানে নেক্সট ফ্লোরের বিমের বটম থেকে তার নিচের যে ফ্লোর রয়েছে তার ফ্লোরের স্ল্যাবের টপ যেটা হবে, সেইটার ক্লিয়ার ডিস্টেন্স, ক্লিয়ার আচ্ছা, স্প্যান হবে। তাহলে এটা যদি ক্লিয়ার স্প্যান হয় তাহলে এফেক্টিভ স্প্যান কি? এফেক্টিভ স্প্যান হচ্ছে যখন মানে বিমের ক্ষেত্রে
সিভিল সাপোর্টেড বিমের ক্ষেত্রে এফেক্টিভ স্প্যান স্যার যখন মানে উডের আমি যে হাফ যে আমি থিকনেসটা সেটা কলমের ক্ষেত্রে ক্লিয়ার স্প্যান পাবো আর কলমের ক্ষেত্রে এফেক্টিভ স্প্যান পাবো না? কলামে স্যার এফেক্টিভ স্প্যানের কনসেপ্ট আমার জানা নেই, বিমের ক্ষেত্রেই জানা আছে। না, তুমি ক্লিয়ার স্প্যান যখন বললে কলামের তখন একটা তুমি আমাকে এল কলম জিরো দিয়ে স্প্যান বোঝালে। হয়, কলামের একটা এল জিরো স্প্যান হয় জানি, যেটা জিরো মোমেন্ট স্প্যান সেটা জানি, কিন্তু সরি স্যার এফেক্টিভ স্প্যান হয় তো, মানে যেটা এল এফেক্টিভ এলই আচ্ছা, তুমি এফেক্টিভ স্প্যান হয়, তুমি তো বিম টিম করেছো, সমস্ত যে কিছু স্প্যানটা কাস্টিং, বেন্ডিং। বিম টিমের কাস্টিং টাস্টিং তো করিয়েছো নাকি? হ্যাঁ 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 এখানে কি নিডিল ভাইব্রেটর ইউজ হয়? হ্যাঁ, নিডিল ভাইব্রেটর ইউজ হয়। আচ্ছা। আর মিক্স ডিজাইন করে পরে সব কংক্রিট আছে নাকি এমনি নর্মাল কংক্রিট আছে, বা স্যার কংক্রিট এম বানাও টোয়েন্টি সাইটে? গ্রেড, M20 গ্রেড তো, M20 গ্রেড হলে ওটা মানে সাইটেই করা হয়, কিন্তু র্যাপ্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম M25 ছিল, ওটা ওই RMC থেকে এসেছিল। আচ্ছা, মানে কলম বিম স্ল্যাব সব M20, তাই তো? M20 আচ্ছা, আহ, তুমি কি এরকম কোনো কনসেপ্টের নাম শুনেছো যে স্ট্রং কলাম উইক বিম? না, কনসেপ্ট আমার জানা নেই, জাস্ট রিসেন্টলি আমি নামটা শুনেছি এরকম। আচ্ছা। আচ্ছা, M20 নমিনাল মিক্সের মোটামুটি কত আমাদের ব্যাগ সিমেন্ট লাগতে পারে? পার MQA পার এম কিউবে? 8 ব্যাগের মতো সিমেন্ট লাগতে পারে। আর বালি কত লাগবে? বালিটা স্যার একটু ক্যালকুলেশন করে দেখতে হবে, মানে আচ্ছা, যদি আমরা সাইটে নমিনাল মিক্স করি তাহলে কি এই যে তুমি যেটা 8 ব্যাগ বললে তাতে কি আবার আমরা এক্সট্রা করে 10% সিমেন্ট কন্টেন্ট বাড়িয়ে দিতে পারি? মানে কোড কি এরকম কোনো প্রভিশন বলছে? হ্যাঁ 10% যদি হ্যান্ড মিক্সিং হয় সেক্ষেত্রে আরো 10% সিমেন্টের ক্ষেত্রে আরো অ্যাড করা হয়। আচ্ছা। আর কলম টলমের তো রিইনফোর্সমেন্ট চেকিং টেকিং সবই তো করো নাকি? হ্যাঁ, কলাম বিম স্ল্যাব সবের আচ্ছা। রিইনফোর্সমেন্ট আচ্ছা, কলমের যে টাই দেওয়া হয়, টাইবার গুলো ইউজ করা হয়, সে টাইবারের যে স্পেসিংটা থাকে, সেই স্পেসিংটা অ্যাজ পার আইএস কোড কত রাখতে হয়, জানা আছে? না, আমরা 16 টাইবার ইউজ করি, কিন্তু স্পেসিং আমার জানা নেই। না না, এটা আইএস কোডে যে একটা স্পেসিফিকেশন করে দেওয়া রয়েছে যে এত 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 হতে হবে, এর থেকে বেশি হওয়া চলবে না। না, আমার জানা নেই। আচ্ছা, আইএস কোড বলছে যে চেয়ার বার বা স্পেসার বার যখন আমি কোথাও লাগাবো, তো সেগুলো একটা নির্দিষ্ট মিনিমাম স্পেসিং এর ভিতরেই লাগাতে হবে, তার থেকে বেশি লাগানো যাবে না, সেটা কত? 1 স্কোয়ার মিটারে একটা চেয়ার বার আমাকে মিনিমাম প্রোভাইড করতে হবে। আর স্পেসার বারে? তো স্পেসার বারটা আমার ঠিক জানা নেই, চেয়ার বারটা জানি, যেটা 1 স্কোয়ার মিটারে একটা দিতে হবে। আচ্ছা, তুমি তো দেখেছো বিম টিম সবই দেখেছো, বিমে এক্সট্রা রড হয়, এক্সট্রা রিইনফোর্সমেন্ট বলে, এক্সট্রা বটম এক্সট্রা হুম, টপ এরকম বলে। তো এক্সট্রা বটম হুম। এক্সট্রা টপ কেন দেওয়া হয়? এক্সট্রা টপ যেটা দেওয়া হয় সেটা ওই নেগেটিভ মুভমেন্টকে কাউন্টার করার জন্য, মানে যেটা হগিং বেন্ডিং মুভমেন্ট আছে সেটাকে কাউন্টার করার জন্য। আর এক্সট্রা বটম যেটা দেওয়া হয় সেটা মানে স্যাগিং মুভমেন্ট যেটা, সেইটাকে কাউন্টার করার জন্য মানে যে বারগুলো এক্সট্রা দেয়া বটমটা হচ্ছে, প্রোভাইড করা হয়। মানে যে বারগুলো থ্রু আউট দেয়া হচ্ছে সেগুলো মানে পর্যাপ্ত নয়? সেগুলো স্যার পর্যাপ্ত নয়, সেই জন্য এক্সট্রা মুভমেন্ট যেটা আসছে সেই মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বলতে কি বোঝো? স্যার মানে বেন্ডিং মুভমেন্টের এগেনস্টে, মানে বেন্ডিং মুভমেন্ট তো ডিউ টু এক্সটার্নাল লোডে আমার বেন্ডিং মুভমেন্ট হয় মেম্বারে, তো এই বেন্ডিং মুভমেন্টের এগেনস্টে বিম যে রেজিস্ট্যান্সটা প্রোভাইড করতে পারে সেইটা হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। আরেকবার বলবে? হ্যাঁ স্যার, মানে ডিউ টু লোড মানে স্ট্রাকচারে বেন্ডিং হয়, তো এই বেন্ডিংটাকে কাউন্টার করার জন্য বিম যে রেজিস্ট্যান্সটা প্রোভাইড করে, মানে বিম না যে কোনো স্ট্রাকচারাল মেম্বার, সেইটা হচ্ছে তার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কি? মোমেন্ট অফ ইনার্সিয়া একটা জিওমেট্রিক্যাল প্রপার্টি, যেটা মানে রোটেটিং বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল।
তো মানে মানে সেকশনের উপর যেটা ডিপেন্ড করে। কোনো একটা মেটেরিয়াল যদি স্থির থাকে তাহলে তার কোনো মোমেন্ট অফ ইনার্সিয়া নেই? না, আমি তো যেটা জানি যে মোমেন্ট অফ ইনার্সিয়া রোটেটিং বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে তুমি বলছো যে কোনো একটা বল রয়েছে, সেটা আমি হাতে ধরে আছি, মানে হচ্ছে তাতে কোনো মোমেন্ট অফ ইনার্সিয়া নেই, বাট যখনই বলটা আমি ছুড়ে দেবো তখন মোমেন্ট অফ ইনার্সিয়া তৈরি হবে। কনসেপ্ট আমার ক্লিয়ার নেই sir। আচ্ছা, ঠিক আছে। তুমি তো পিডাব্লিউডি তে যখন যাবে তাহলে তোমাকে একটু রোডের থেকেও প্রশ্ন করি, অসুবিধা নেই তো? না 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 না। আচ্ছা, আচ্ছা, তুমি বিটুমিনের তো টেস্ট জানো, আশা করি বিটুমিনের বিভিন্ন রকমের টেস্ট হয়, এসব হয়। হুম তো হুম বিটুমিনের যে পেনিট্রেশন টেস্ট হয় আর হুম। ভিসকোসিটি টেস্ট হয়, এই দুটো টেস্ট কেন করা হয়? মানে আমরা কোন প্রপার্টিটাকে এখানে আমরা জানতে চাই? স্যার, যখন আমরা পেনিট্রেশন টেস্ট করছি বিটুমিনের, তো সেই ক্ষেত্রে আমরা হার্ডনেসটাকে মেজার করতে পারবো পেনিট্রেশন টেস্টের মাধ্যমে। আর ভিসকোসিটির মাধ্যমে আমরা দেখতে পারবো যে তার যে মানে রেজিস্ট্যান্স এগেন্স্ট ফ্লো, মানে ফ্লো এর এগেন্স্টে কি রেজিস্ট্যান্স হচ্ছে সেটা আমরা দেখতে পারবো ভিসকোসিটি টেস্টে। তো তো আমি আমরা ইন জেনারেল আমার হার্ডনেস কেন লাগবে? বিটুমিনের হার্ডনেস আমার চেক করতে কেন লাগবে? তাতে স্যার মানে আমি যখন ভিটামিনটাকে ইউজ করব হাইওয়েতে, তো তখন তো অ্যাবডাকশন হবে, সে অ্যাবডাকশনের এগেনস্টে যেন আমি রেজিস্ট্যান্স পাই, সেই জন্য আমি হার্ডনেসটা চেক করব। আচ্ছা, আচ্ছা, কন্টাক্ট প্রেসার বলতে কি বুঝি? কন্টাক্ট প্রেসার? কন্টাক্ট প্রেশার স্যার আমার এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, টায়ার প্রেসার? টায়ার প্রেশার স্যার আমি যেটা জানি যে যখন সুপার এলিভেশনে থাকে আউটার হুইলে টায়ার প্রেশারটা বেশি থাকে, টায়ার আর প্রেসার ইনার বলতে হুইলে কি কম থাকে। টায়ার প্রেসার বলতে কি বুঝবো আমি? আমি স্যার ঠিক শিওর না, কনফিডেন্ট নাই এই ব্যাপারটায়। আচ্ছা, আচ্ছা, সেন্টিপিটাল ফোর্স কোন দিকে কাজ করে? তো সেন্টিপিটাল ফোর্স সেন্টিফিউগাল ইনওয়ার্ড কাজ নয়, করে। হ্যাঁ, সেন্টিপিটালের কথা বলছি। সেন্টিপিটাল ফোর্স ইনওয়ার্ড কাজ করবে। মানে আমি যদি একটা পাথরকে সুতোতে বেঁধে পরে যদি হাতে ঘোরাতে থাকি, তাহলে সেন্টিপিটাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? টুয়ার্ডস যে যে পয়েন্টের রেসপেক্টে ওটা রোটেট করছে, তার সেই টুয়ার্ডস সেই পয়েন্টটার দিকে মানে করবে। ভিতরে চলে আসতে চাইবে, তাই তো বলছো তুমি? হ্যাঁ 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 হ্যাঁ। মানে শিওর, এটাতে তুমি কনফিডেন্ট, তাই তো? তো এটাই আমি জানি। আচ্ছা, হেডরুম, হেডরুম বলতে কি বোঝো? হেডরুম? হেডরুম হচ্ছে মানে বিল্ডিং এর ক্ষেত্রে যখন মানে আমি টপ ল্যান্ডিং এ দাঁড়াবো, টপ ল্যান্ডিং এ দাঁড়িয়ে নিয়ার বাই যে মানে মাল্টি স্ল্যাবটা থাকবে তার যে ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে হেডরুম। আচ্ছা, ওটা স্ট্রিঞ্জ বিমের মিনিমাম। নাম শুনেছো? স্ট্রিঞ্জ বিম? ফ্রিঞ্জ বিম? স্ট্রিঞ্জ বিম, হ্যাঁ। না। আচ্ছা, আচ্ছা, সেকেন্ড চয়েস তুমি পিএইচই দিয়েছো, তাই তো? পেয়েছি, হ্যাঁ। আচ্ছা, তো বাঁকুড়াতে যে ড্রিঙ্কিং ওয়াটার আসে, কোথা কোথা থেকে আসে জানো? কোথা থেকে আসে বা কোথায় ট্রিটমেন্ট প্ল্যান গুলো রয়েছে? দামোদর দামোদর দুর্গাপুর ব্যারেজ থেকে আসে, সেটা জানি। ওগুলো কি বলে? আর ডাব্লিউটিপি বলে, তাই তো? ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। হ্যাঁ, তো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, হ্যাঁ। ডাব্লিউটিপি প্ল্যান্ট কোথায় কোথায় আছে বাঁকুড়াতে? এটা এটা আমি জানি না স্যার। আচ্ছা, তোমাদের বাড়িতে জল আসে তো? হ্যাঁ, সেটা কোন আছে। স্কিমের আন্ডারে আসছে এখন? ওটা যেটা জল জীবন মিশন জেজেএম স্কিমের মধ্যে আছে। আচ্ছা, তো ওই মানে যে পাইপে করে জল তোমার বাড়িতে ঢুকছে, সেই পাইপটা জানো কি পাইপ? হ্যাঁ, ওটা তো এইচডিপি বাই। শিওর তুমি?
কথাগুলো কিরকম হয়ে গেল? হ্যালো? হ্যাঁ স্যার, বলছি এইচডিপিই পাইপ। হ্যাঁ, এইচডিপি পাইপ, তুমি সেটা শিওর? ওটাই জানতে চাইছি। হ্যাঁ এটা শিওর। এইচডিপি এর এইচডিটা কি? ফুল ফর্মে এইচডি? এটা স্যার এটা জানি না। আচ্ছা, কাস্ট আয়রন পাইপ আর এইচডিপি পাইপের ভিতরে পার্থক্য কোথায়, আর বেটার কোনটা? কাস্ট কাস্ট আয়রন পাইপের যেটা অ্যাডভান্টেজ স্যার, এটা মানে কোরোশন ফ্রি কাস্ট আয়রন পাইপটা। আর কাস্ট আয়রন পাইপ মানে মিনিমাম থিকনেস দিয়ে আমি ম্যাক্সিমাম ডায়ামিটার যদি রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে কাস্ট আয়রন পাইপ ইউজ করতে পারবো। কাস্ট আয়রন পাইপে মানে যেটা মেন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কোরোশনটা হয় না। আর এইচডিপি পাইপ স্যার, আমার মনে হয় ফ্লেক্সিবিলিটির দিক থেকে এইচডিপি পাইপ বেশি তো ফ্লেক্সিবল। এইচডিপি পাইপে এবং কি কোরোশন হয়? না, ওটা তো কোরোশন পসিবল না, ওটা তো মেটেরিয়ালটা যেরকম ভাবে আমি তো এই বানানো দুটোর ভিতর ওটা। পার্থক্য চাইলাম, তুমি ওইটাকে ডিফাইন করে ফেললে। যাই হোক, এই দুটোর ভিতর পার্থক্য কোথায় আমি যেটা জানতে চাইছি। এইচডিপি সম্বন্ধে স্যার সেরকম আমার ধারণা নেই। ঠিক আছে, ঠিক আছে, এখানে ভিডিওটাকে মানে ইন্টারভিউটাকে ক্লোজ করাই যায়, ঠিকই আছে। ঠিক আছে, তুমি তো আরো বিভিন্ন জায়গায় তো ইন্টারভিউ দিয়েছো যা মনে হয়, তাই তো? হ্যাঁ ইন্টারভিউ দিয়েছি। তোমার ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা দেখেই বোঝা যায়। যাই হোক, বাকি ঠিকই আছে। ওকে, তুমি বলো তোমার কি ফিডব্যাক। আমার কি প্রশ্ন খুব কঠিন ছিল, বা কিছু অন্যরকম মনে হলো, বা না, অপ্রাসঙ্গিক কিছু? অপ্রাসঙ্গিক কিছু মনে হয়নি। মানে আহ, এই মুহূর্তে আমার যেটা প্রিপারেশন সেটা একদমই মানে বুকিশ লেভেলে চলে গেছে। প্রিপারেশনটা মানে যেটুকু আমি পড়েছি আমার যেটা কনসেপ্টের মধ্যে আছে সেইটা। এবার ম্যাক্সিমাম 90% কোশ্চেন সেটার বাইরে ছিল। এবার যতটা পেরেছি আমি নিজের থেকে হ্যান্ডেল করেছি। মানে সেখান থেকে কোশ্চেন ছিলই না, বুকিশ নলেজ বা সিলেবাস আমরা যেটা পড়ি তার প্র্যাকটিক্যাল। এবার প্র্যাকটিক্যালে আমি যে জায়গায় কাজ করি সেখানে খুব বেশি টেকনিক্যালি কাজ হয় না, মানে সাইড লেভেলে বেসিক লেভেলে কাজ হয়। সেই জন্য এখান থেকেও একটু ডেফিসিয়েন্সি রয়েছে। বাট যতটা পারলাম আমি ট্যাকল করার চেষ্টা করলাম। না দেখো, বুকিস আমার, আমি আমার কথাটা বলি, বুকিস তুমি পারবে। কারণ তুমি পড়লে পরে দুটো কোশ্চেন তুমি আজকে পাচ্ছ না, পড়ে নিয়ে পরে পরশু তুমি অ্যান্সার করতে পারবে। এটা হ্যাঁ। নিয়ে পরে কারোর, মানে তুমি এতটা দূর যখন এসেছো, পাস করেছো বা সমস্ত কিছু, তো ওইগুলো নিয়ে পরে কোনো সন্দেহ আমার নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, তুমি কুল কাম রয়েছো, এটা একটা পজিটিভ টাইপ, এটা একটা পজিটিভ দিক, এটা ওখানে অনেক হেল্প হুম, করবে তোমাকে। আর দু নাম্বার হচ্ছে যে হ্যাঁ, তুমি যেটা তুমি গেস করছো, কিছু কিছু জায়গাতে তোমার, আমার আমার মনে হলো যে গেস করার দরকার নেই। তুমি যেখানে পাচ্ছ না, যে আমি জানি না বলে এড়িয়ে যাওয়াটাই আমার মনে হয় বেটার। কারণ অনেকের, দেখো ওকে। আমি আমি হয়তো তোমার এজের বা তোমার এজের থেকে একটু বড় বা একটু কম, যাই হই না কেন, হ্যাঁ। তোমার সাথে, তুমি আমার সাথে ফ্রি, মানে সেই ফ্র্যাঙ্ক ব্যাপারটা পাচ্ছ। বাট ওখানে যখন হুম, অনেক বয়স্ক মানুষজন থাকে, তো প্রচুর বয়স্ক মানুষজন হ্যাঁ। থাকে, তো হুম, অনেকে থাকে, তুমি কোনো একটা জিনিসকে মানে একটু হয়তো ভুল গেস করলে ওরা সেটাকে অন্যভাবে নিয়ে নেবে। মানে এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেটার বুঝেছি। হচ্ছে, বেটার হচ্ছে তুমি জানো না, তুমি জানো না, হুম, নইলে তুমি একটা ভুল অ্যান্সার করবে, সেটার থেকে ও আবার তোমাকে হয়তো আরো দুটো প্রশ্ন ধরবে, দিয়ে তুমি আরো সেটাতে জড়িয়ে যাবে, দিয়ে আরো জড়িয়ে যেয়ে পরে দুটো আরো ভুল অ্যান্সার হবে। ব্যাস ওইটুকুই তোমার দরকার, বাকি ওকে আছে। মানে 70% অ্যান্সার করা ইজ, মানে, মানে গুড শুধু নয়, ভেরি গুড। মানে একটা ইন্টারভিউতে যে 70% কোশ্চেনের অ্যান্সার করা ইজ ভেরি গুড। তো সেগুলো নিয়ে তোমার কোনো অসুবিধা নেই, অ্যাটিটিউডের কোনো প্রবলেম নেই, কথাবার্তারও কোনো ব্যাপার নেই, কুল কাম কম্পোজ একদম ঠিকই আছে। শুধু আমার মনে হয় যেটা জানি না, আই ডোন্ট নো বলে এড়িয়ে যাওয়াটাই বেটার। আর ওকে। সিম্পলি বলে দেওয়া, যে তুমি যেটা লাস্টে বললে যে আমি বেশি কিছু জানি না, বেশি কিছু দেখিনি, এটা সিম্পলি প্রথমে একসেপ্ট করে নেওয়াটাই বেটার। আদারওয়াইজ তুমি বলবে আমি স্যার, আমি 2 বছর ধরে, মানে এটা আমার পার্সোনাল মতামত, আমি 2 বছর ধরে এই ওকে। করেছি হ্যাঁ ওই স্যার। করেছি, করে পরে তুমি হুম, যখনই বলতে যাবে, ও তোমাকে তিনটে প্রশ্ন করে পরে বলবে, "এ, তুমি তো মানে টন্টিং করলো একটা, তুমি তো কিছুই জানো না, তুমি তো, আরে তুমি কি 2 বছর ধরে কাজ করছো বলছো, তুমি তো কাজই দেখোনি।" তো সেই লেভেলটা যেন তৈরি না হয়। তাতে যদি ওরা তোমাকে বুকিস কোশ্চেন করে, সেটা বেটার তোমার জন্য। হ্যাঁ। ঠিক আছে, ওকে। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে।